নিজের সংসার জীবন এবং কর্মজীবন এই যে ব্যাপারটাকে ব্যালেন্স করা, এটা তো আমরা কম বেশি সবাই করে থাকি, কিন্তু অনেকেই অনেক সুনিপুণভাবে করে থাকেন। আপনার নৈপুণ্যতা এখানে কিভাবে কাজে লাগাচ্ছেন? আমি যখন ঘরে থাকি তখন আমার ফুল কনসেন্ট্রেশন আমার ঘরেই। আমি যখন ঘর থেকে বেরিয়ে কাজের উদ্দেশ্যে বের হব তখন আমি আর ঘরকে চিনি না। কাজের জায়গাটাতে যখন থাকবো 100% আমি সেখানে সময় দিব, আমার ফুল ফোকাস ওখানে। ঘরে থাকলে ঘরে। তো আমার কাজের জন্য ঘর, ঘরের জন্য কাজ, মানে কোনোটাতেই আমার খুব একটা প্রবলেম হয় না, এটা আমি হতে দিই না ইনফ্যাক্ট। কারণ আমার কাছে প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি বিষয় মানে ইবাদতের মতো। যখন যেটা করবো আমার ধ্যানটা ওখানেই থাকবে। চলুন ফিরে যে আমাদের আজকের অতিথি লেখক, গীতিকার এবং সেই সাথে উপস্থাপক অথরা জাহানের সাথে। আরেকবার ফিরলাম আপু আপনার কাছে, এবং শুরুতে যেটা বলছিলাম যে আপনি একাধারে আপনার কলম চালাচ্ছেন, কণ্ঠ চালাচ্ছেন, এবং সেই সাথে আপনার অসংখ্য গান, কবিতা, সে সব কিছু নিয়েও কাজ করছেন। এত কিছু সামলান কি করে? আমার কাজই এটা। যখন একজন মানুষের একটি কাজকে ঘিরে ভাবনা থাকে, তার ধ্যান জ্ঞান থাকে, তখন এটার জন্য আসলে খুব কষ্ট হয় না, বরঞ্চ এই কাজটা না করতে পারলে কষ্ট কাজ করে তখন। তারপরে তো মানুষকে কত রকমের বিরতিতে যেতে হয় না, সেই বিরতির সময় কাজ না থাকলে তখন কিভাবে নিজেকে সামলাচ্ছেন? তখন আমার খারাপ লাগে। যখন আমি কাজের মধ্যে থাকি খুব ভালো লাগে আমার। আর সেই কাজ থেকে যখন মানে কারণে কিংবা অকারণে হোক আমি যদি অবসরে চলে যাই কিছু সময়ের জন্য, আমার ওই সময়টা ভালো কাটে না। ব্যস্ততার মধ্যে থাকলে আমার শরীর, মন সব কিছু ভালো থাকে। সো আমার খুব একটা প্রবলেম হয় না। তবে যখন আমি র্যান্ডমলি গানের কাজগুলো করে থাকি, যেমন গানের প্রজেক্টগুলোতে যেটা হয় যে একটা অনুষ্ঠান যখন করা হয়, সেই অনুষ্ঠানটাকে ঘিরে দেখা যায় 8-10 জন শিল্পী থাকে এবং 8-10টা নতুন গানকে ঘিরে একটি অনুষ্ঠান আমরা মেক করে থাকি। তখন একটানা 12 থেকে 15 দিন একটা টানা একটা প্রেশার থাকে। গান লেখা, গানটাকে মিউজিক কমপ্লিট করা, কোন শিল্পী কোন গানটা গাইবে সেটাকে ডিসাইড করা, এবং লাস্টলি কমপ্লিট একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করে টেলিভিশনে অন এয়ার দেয়া। ওই টানা 15-20 দিনের যে ব্যস্ততাটা মাঝে মধ্যে একটু খারাপ লাগে, কিন্তু ওই দিন শেষে হয় কি, রাতে যখন বিছানায় যাই, কাজগুলো যখন দেখি, সমস্ত ক্লান্তি, খারাপ লাগা ওখানে গিয়ে তখন ম্লান হয়ে যায়। কষ্টটা আর কষ্ট তখন লাগে না। নিজের সংসার জীবন এবং কর্মজীবন এই যে ব্যাপারটাকে ব্যালেন্স করা, এটা তো আমরা কম বেশি সবাই করে থাকি, কিন্তু অনেকেই অনেক সুনিপুণভাবে করে থাকেন। আপনার নৈপুণ্যতা এখানে কিভাবে কাজে লাগাচ্ছেন? আমি যখন ঘরে থাকি তখন আমার ফুল কনসেন্ট্রেশন আমার ঘরেই। আমি যখন ঘর থেকে বেরিয়ে কাজের উদ্দেশ্যে বের হব তখন আমি আর ঘরকে চিনি না। কাজের জায়গাটাতে যখন থাকবো 100% আমি সেখানে সময় দিব, আমার ফুল ফোকাস ওখানে। ঘরে থাকলে ঘরে। তো আমার কাজের জন্য ঘর, ঘরের জন্য কাজ, মানে কোনোটাতেই আমার খুব একটা প্রবলেম হয় না, এটা আমি হতে দিই না ইনফ্যাক্ট। কারণ আমার কাছে প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি বিষয় মানে ইবাদতের মতো। যখন যেটা করবো আমার ধ্যানটা ওখানেই থাকবে। সো আমি ছোটবেলা থেকে নিজেকে এভাবে তৈরি করে নিয়েছি, এবং এখন যত দিন যাচ্ছে এই ব্যাপারটার সাথে আমার সম্পৃক্ততা আরও বেশি গভীর হচ্ছে। সেই জন্য প্রবলেমগুলো এখন আরও বেশি হয় না, যেটা আগে একটু হতো এখন অনেকটা আরও কমে গেছে। কিছুদিন আগে মা হয়েছেন, কিছুদিন আগে বললেও ভুল হবে, মেয়ের বয়স বোধহয় 2 বছর পারও হয়ে গেছে। মাতৃত্ব কেমন উপভোগ করছেন? এটার সাথে মানে কম্পেয়ার চলবে না কোনো কিছুরই। আর কেমন উপভোগ করছি এটা এক বাক্যে বলা যাবে না, এটা মহাসাগরের মতো। একজন নারী যখন মা হয়, পৃথিবীতে মাতৃত্বের অর্জনের চাইতে বড় কোনো অর্জন মানে অ্যাজ এ মাদার আমার কাছে মনে হয় যে আর কোনো কিছু একজন মায়ের হতে পারে না। সারাদিন কাজ করছি, বন্ধু বান্ধব মেনটেন করছি, বিভিন্ন রকম বিভিন্ন কিছু মেনটেন করে দিন শেষে যখন ঘরে যাচ্ছি, আমার ছোট্ট বেবিটা মানে যখন আমি কলিং বেলটা দিই, মানে ডাবল কলিং বেল মানে হচ্ছে মাম্মি এসেছে, এটা আমার মেয়ে বোঝে। সো আমি যখন ডাবল কলিং বেলটা দিই এবং আমার মা আর আমার মেয়ে দুজনে যখন দরজাটা খুলতে আসে, আগে যখন আমি দরজাটা খুলে মাকে আগে দেখতাম, মানে এটা কিভাবে যেন এই জিনিসটা আমার মেয়ে নিয়ে নিয়েছে। দরজাটা যখনই খোলা হয় আমি প্রথমে আগে আমার মেয়ের দিকে তাকাই, তারপর মায়ের দিকে তাকাই। মানে ওই দুটো মুখ তো একসাথে যখন পাওয়া যায়, এটা তো মানে ঐশ্বরিক একটা স্বর্গীয় ব্যাপার তো কাজ করে। আর ছোট্ট মেয়েটা যখন শাড়ি পরছি, মাম্মি তোমাকে সুন্দর লাগছে, শাড়ি কুচি ধরতে আসে, জুতোটা এগিয়ে দেয়। আর যখন আমি মেকআপে বসি তখন সে একটু পরপর আসবে, লিপি দিয়ে দাও, তারপরে ব্লাশন দেওয়ার জন্য গালটাকে এগিয়ে দেয়, টিপ পরবে, টিপটা যখনই আমি পড়তে যাব কখনো আমি টিপ ওকে না দিয়ে আমি পড়তে পারি না, এটা গত 6 মাস থেকে হচ্ছে। সো এগুলোর মানে কি বলবো, এগুলোর অনুভূতি অন্যরকম, এটা বোঝানো যাবে না। সুন্দর একটি জার্নিতে আছেন একদম। বলা যায়। এই জার্নিতে আপনার কলমও খুব ভালো চলছে, আমরা যতদূর জানি আপনি লেখালেখিতে আরো বেশি মনোনিবেশ করতে পেরেছেন। এই মুহূর্তে লেখালেখির কাজের কি অবস্থা? সম্প্রতি আমার একটি গবেষণামূলক বই শেষ হলো,
এবং আগামী বইমেলার জন্য দুটো বই রেডি হচ্ছে, কাব্যগ্রন্থ একটি আর ছোট গল্পের বই একটি। কাব্যগ্রন্থটা অলমোস্ট আমার শেষের দিকে আছে, আর ছোট গল্পটা আমার লেখা চলছে এখনো। সব মিলে বলতে পারে যে এবছর 3টি বইয়ের কাজ আমি করছি। একটি বই হয়ে গেছে অলরেডি গবেষণামূলক, সেটি হয়তো অফিসিয়ালি আর 1 সপ্তাহ বা 10 দিন পর এটা মোড়ক উন্মোচন করে দেন বইটা পাবলিশড হবে আর কি, সব জায়গায় পাওয়া যাবে। বাহ, অনেক অনেক অভিনন্দন রইল সেই কারণে। এবং এবার একটু গীতিক কাব্যের দিকে যেতে চাই। গানে কণ্ঠ দেওয়া কি আপনার হচ্ছে? আমি তো কখনো গানে কণ্ঠ দিই না, আমি গান লিখি। আপনি যে লিখেন এটা আমরা জানি, কিন্তু গানে কণ্ঠ দেওয়া হচ্ছে কিনা, হতে পারে না নতুন করে শুরু করেছে? না, আমি এটা করতে চাই না কখনো। মানে আমার যে একটা ফোকাস আছে একটা দিকে, এটা নষ্ট হয়ে যাবে যখন আমি কণ্ঠে গানটাকে ধারণ করতে আপনি চাইবো। সুন্দর কণ্ঠে খুব সাবলীল আবৃত্তি করে, গুনগুন করতে ভালো লাগে, কিন্তু আবৃত্তিও করে। হ্যাঁ, সেটাও আমার একটু একটু করতে ভালো লাগে, কিন্তু হচ্ছে কি যে প্রফেশনালি আমি আবৃত্তিতে ঢুকে যাব, গানটাকে আমি গাইবো, একদম সিডি আকারে বাজারে আসবে, আমি এই দুঃসাহস কখনোই করতে চাই না। তবে হ্যাঁ, কবিতার প্রতি আমার একটা দুর্বলতা বহু বছর আগে থেকে ছিল, সেটি আমার এখনো রয়েছে। মাঝখানে অনেকগুলো বছর আমি কবিতার কাছ থেকে দূরে আছি, কিন্তু আমার ইচ্ছে আছে আমি প্রফেশনালি আমি আবৃত্তিটা আবার শুরু করব। আমি শুরু করে তখন আপনাদেরকে এসে কোনো একটা এপিসোডে শুধু কবিতাই শোনাবো আমি, এটা আমার ইচ্ছে আছে। বাহ, গবেষণাধর্মী বইটির কথা বলছিলেন, ছোট গল্প তো আছেই, কাব্যগ্রন্থ তো আছে। গবেষণাধর্মী বইটি সম্পর্কে একটু জানতে চাই যে কি মানে কোন বিষয়টিকে ফোকাস করে আপনি গবেষণাটাই গিয়েছেন? যে কোনো বিষয়ে গবেষণামূলক বই লিখতে গেলে অনেক পড়তে হয়, এবং এটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার থাকে, কিছুটা ভয়ের ব্যাপারও থাকে। তো আমার এই বইটিতেও ভয়, চ্যালেঞ্জ অনেক কিছুই রয়েছে। তো আর এই বইটি এমন একজন মানুষকে নিয়ে আমি লিখবার চেষ্টা করেছি, আমি ধৃষ্টতা করেছি বলবো, শ্রদ্ধেয় প্রয়াত বেগম খালেদা জিয়া, ওনার উপরে লেখা বইটির নাম মহাকালের মহাযাত্রী। এবং এই নামের মধ্য দিয়ে আমি এতটুকুন বলতে চাই যে ওনার যে জীবনটা ছিল, বর্ণাঢ্য একটা জীবন উনি পার করে গেছেন। তার বধূর জীবন ছিল, তার শিশুকাল ছিল, তার পলিটিক্যাল লাইফ ছিল, তার মানে কারাবন্দী জীবন ছিল, অনেকগুলো জীবনের সাথে তার একটা সম্পৃক্ততা রয়েছে। তো এই এত বড় মহিরুহকে নিয়ে কিছু লিখবার ধৃষ্টতা করাটা আমি মনে করি এটা অন্যায় আমাদের মতো ছোটদের জন্য। তারপরে উনি যখন মারা গেলেন, আমি শুধু একটি দৃশ্য দেখেছি যে বেগম খালেদা জিয়া তিনি তার মৃত্যুর পরে কি অসাধারণভাবে দল, বল, ধর্ম, বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ হয়ে উঠেছিলেন তিনি। মানে আমরা কি দেখে থাকি যে একজন পলিটিক্যাল পার্সন মানে সে স্পেসিফিক একটি দলের, স্পেসিফিক কিছু মানুষের, কিন্তু শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে মানে খুব অসাধারণভাবে একটি মেসেজ আমরা পেলাম যে মানুষের সৃষ্টি কর্ম সেটা যদি শুদ্ধ হয়, পরিশীলিত হয়, তখন সে আর আসলে গুটি কয়েক মানুষের থাকে না, পুরো একটা জাতির হয়ে যায়। তিনি কিন্তু তাই হয়েছেন। তখন আমার কাছে মনে হলো যে অনেক রকম সাবজেক্ট নিয়ে তো কাজ করছি, ভবিষ্যতেও করব। তো ওনার মতো একজন মানুষকে নিয়ে 2 কলম লিখবার একটু ছোট্ট প্রয়াস করতেই পারি, স্বপ্ন দেখতেই পারি। ভুল ত্রুটি থাকবেই, কারণ প্রত্যেকটি কাজের মানে পারফেকশনের শেষ নেই, শুরুটা তো করতে হবে। তারপর ওনার মারা যাবার পরে 7 দিন পর আমি একটানা 3 মাস 4 মাস শুধু ওনার উপর স্টাডি করলাম। আমার বাসা ওনার বইয়ে ভরে গেছে, কারণ স্টাডি ছাড়া তো আর বই লেখা যাবে না, এই ধরনের বই। মানে পড়তে গিয়ে আমার কাছে একটা জায়গায় গিয়ে মনে হলো যে মানুষটা, আমি দেখেছি যে ওনার সাথে ওনার বিরোধী দলের যে বড় বড় যারা ছিলেন তাদের সাথে ওনার সম্পর্কটা এত অসাধারণ ছিল। কিছু কিছু লেখায় আমি তার সম্পর্কে স্মৃতিচারণ দেখেছি অন্য অনেক মানুষদের, এবং পলিটিক্যাল যারা আছে পলিটিক্যালি এইটার বাইরেও যারা ওনাকে নিয়ে লিখছেন, স্টাডি করছেন, মানে রাজনীতির বাইরেও আসলে অসাধারণ নারী একজন মানুষ ক্ষমতায়নের ছিলেন জায়গাটায় তিনি যে জায়গাটায় নিজেকে অধিষ্ঠিত করতে পেরেছিলেন, সেখানে তো উনি আসলে জনমানুষের হয়ে উঠতে পেরেছিলেন, শিক্ষার জন্য, দারিদ্র মানুষের জন্য। এবং আমাদের বাংলাদেশ তো বর্তমান চলমান সময় যেটা হচ্ছে যে খাদ্যদ্রব্যের একটা ঊর্ধ্বগতি, মানে নাবিশ্বাসে উঠে যাওয়ার মতো একটা ব্যাপার। তো ওনার ক্ষমতার সময়টাতে তখন তো আমরা অনেক ছোট, তো সেই সময়ের লেখাগুলো যখন পড়ছিলাম যারা লিখেছেন, তখন দেখতাম যে মানুষের জীবন অল্পের মধ্যে খুব ভালো থাকতো, সেটি ওনার কারণে, ওনার নেতৃত্বের জন্যই সেটি থাকতো। তো আমার খুব ভালো লেগেছে, আমাকে যেটা মুগ্ধ করেছে যে ব্যক্তি রিক্সা চালাচ্ছে সেও 3 বেলা ভাত খেতে পারছে শান্তিতে, যে অট্টালিকায় থাকছে তার তো কোনো কথাই নেই। মানে আমি বইগুলো পড়তে গিয়ে ওনার সম্পর্কে অভিযোগের বাণী খুব কম পেয়েছি। আর ওনার একটি অসাধারণ গুণ পেয়েছি যে উনি কখনো মানে
উনি ওনাকে প্রেজেন্ট করছে কিন্তু অন্যকে গালি দিয়ে না। এই ব্যাপারটা আমাকে খুব মুগ্ধ করেছে এবং পড়তে পড়তে মনে হলো যে হ্যাঁ, বইটা আমিও যেহেতু লিখছি, আমি লিখবার চেষ্টা করছি ইনফ্যাক্ট, তো আমি আমার বইও এমন কিছু রাখবো না যে একজন শ্রদ্ধেয় খালেদা জিয়াকে আমি নিয়ে লিখছি বলে অন্য কাউকে নিয়ে ছোট করে কথা বলবো বা বলতে চাই। তো আমি এটাকে খুব মেনটেন করবার চেষ্টা করেছি, খুব সতর্কতার সাথে। আমি আপনার কাছে একটু জানতে চাই, Please. বেগম খালেদা জিয়ার নিয়ে যখনই কথা হয় হ্যাঁ। তখনই তার যেই অভিজাত বেশভূষা এবং ব্যক্তিত্বের জায়গায় তিনি যে আভিজাত্যের দৃষ্টান্ত রেখে গেছেন তার ক্যারিয়ারের শুরু থেকে শেষ অবধি, সেই জায়গাটা আপনার কাছে কেমন লেগেছে? এটা তো একজন নারী হিসেবে আমাকে ভীষণ মুগ্ধ করে এবং ওনার পোশাকের রং থেকে শুরু করে একটা পোশাক ক্যারি করবার যে একটা স্ট্যান্ডার্ড ছিল সেটি সচরাচর খুব কম নারীদেরকে দেখা যায়। আমাদের দেশে কি হয় যে দেখা যায়, আপনার শুধু পলিটিক্স না, পলিটিক্সের বাইরেও আপনি দেখবেন যে একটা এইজের পরে মানুষ নিজেকে আর ধরে রাখতে পারে না, আর মেনটেন করতে পারে না, অনেক দিক থেকেই একটু এলোমেলো হয়ে যায়। কিন্তু উনি যখন কারাবন্দী ছিলেন, তার গৃহবন্দী জীবনযাপন ছিল, আমরা কিন্তু তখনও দেখেছি তিনি যখন হসপিটালে যাচ্ছেন তখনও তার মানে কাপড়টা প্রপার ওয়েতে শরীরের সাথে জড়িয়ে কিন্তু তিনি হসপিটালে যাচ্ছেন। তো এই মেনটেনটা কিন্তু হয়তো সবাই পারে না, আপনি হয়তো ওই বয়সে কি কতটা পারবো অ্যাকচুয়ালি জানি না। তো তার আভিজাত্যের ছোঁয়া, তার কথায়, শরীরের বেশ পোশাক, তার নিজেকে প্রেজেন্ট করা, সব কিছু মিলিয়ে উনি একটা আভিজাত্যের প্রতীক ছিলেন। আপনি ছোটবেলা থেকে আসলে তাকে দেখেছেন, যেহেতু আপনি নতুন কুড়ির একজন শিল্পী ছিলেন, জীবনে কোন সময়টা এসে আপনার মনে হয়েছে যে আপনি একদিন লিখবেন এবং আপনার কলমে এই মহিরুহের যাত্রাটা থাকবে? সত্যি কথা বলতে মানে আমরা যারা লেখালেখি করি, কোনো লেখক বোধহয় বলতে পারবেন না স্পেসিফিকভাবে যে আমি এই কাজটা করব, এই মানুষটিকে নিয়ে আমি লিখতে চাই। লেখার ধরনটা হয় কি আপু এমন যে আমি যখন লিখছি, আমি যখন কাজ করছি, কাজ করতে করতে আমাদের মেধা, মনন, প্রজ্ঞা একটা সময় এমন একটা জায়গায় গিয়ে ফুল স্টপ হয়, সেইখানটাতে হয়তো তার মনে হয় যে আমি আর আগাবো না, কিংবা মনে হয় যে এটার বাইরে আমি যাব, গিয়ে আমি আমার এই গণ্ডিটাকে অতিক্রম করে এবার এই জায়গাটায় কাজ করব। যেমন আমি যখন ওনাকে নিয়ে লিখবার স্বপ্ন দেখতে শুরু করছিলাম মাত্র, আমি যে লিখবো এটাও ভেবেছি আমি মিনিমাম 1 মাস, যে আমি লিখবো কি লিখবো না, কারণ বিষয়টা অনেক বড়। মানুষটা মানে একটি বই লিখে ফেললাম, কারো হাতে লামছাম তুলে দিলাম, ব্যাপারটা আসলে করলে করাই যায়। ব্যাপারটা অনেক স্পর্শকাতরও বটে, Exactly. তিনি যেহেতু গণমানুষের একজন নেত্রী ছিলেন। একদমই তাই। তো আমি প্রথম 1 মাস শুধু ভাবলাম যে এটা আমি লিখবো কি লিখবো না। প্রথমত হচ্ছে যে ওনাকে নিয়ে অনেক মানুষ অনেক কিছু লিখেছে, আমি বলবো না যে সবাইকে ছাড়িয়ে আমি যেতে পারবো, চেষ্টা তো করতে দোষ নেই। মানে যে যাই কিছু লিখেছে, আমার লেখাটা যেন আলাদা একটা মাত্রা থাকে, অন্তত একটি লাইন, একটি অধ্যায়ে যেন এমন একটি মেসেজ আমি দিতে পারি যে জিনিসটা ওনাকে নতুন করে আবার আলাদা করবে। একজন লেখক যদি সেই কাজটি না করতে পারে তাহলে তার বোধহয় এই ধরনের কাজ করা উচিত না। বইটি জিয়া পরিবারের কাছে তুলে দেবার কোনো পরিকল্পনা বা উদ্যোগের মধ্যে আপনি নিয়েছেন কিনা? নিয়েছি, কারণ সবাই চায় যে কাজটি যাকে ঘিরে করা হয় সেই কাজটির মানে সেই মানুষটির প্রধান এবং প্রথম উত্তরসূরি যারা, তাদের হাতের স্পর্শটা অন্তত পক্ষে যেন পায় তারা। তো আমার ইচ্ছে রয়েছে বইটি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে মোড়ক উন্মোচন করাবার জন্য। বাকিটা আমার লাক এবং ওনার সময়, সুযোগ সব কিছু মিলিয়ে হবে কিনা আমি জানি না, বাট আমার স্বপ্ন রয়েছে যে বইটি আমি তার হাতেই প্রথম তুলে দিই বইটি। আপনার স্বপ্ন সত্যি হোক, শুভকামনা থাকবে সব সময়। এবার একটু কলমের বাইরে আসতে চাই আবারও, বর্তমানে ব্যস্ততা আর কি কি নিয়ে যাচ্ছে? সামনেই তো ডিসেম্বর মাস এলো বলে ডিসেম্বর মাসকে ঘিরে আমি প্রতি বছর কিছু কাজ করবার চেষ্টা করি। আর এবছরে আমার অনেকগুলো গানের প্রজেক্ট আমার গেছে, একদম স্পেসিফিক। আমার 21শে ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন, ফাল্গুন, ডিসেম্বর এগুলো গেছে। তো আগামী ডিসেম্বর মাসকে ঘিরেও আমার একটা দেশাত্মবোধক প্রজেক্টের প্ল্যানিং চলছে। 10টা গান দিয়ে আমি একটি আয়োজন করব এবং গত অনুষ্ঠানগুলোতে যারা গান করেছেন, এবার আমি একটু ব্যতিক্রম কিছু রাখবো। ব্যতিক্রম ব্যাপারটাই বলে যায় আপনাদেরকে, সেটি হলো আপনি দেখবেন যে সবাই চায় ইয়াংগেস্ট যারা, তাদেরকে নিয়ে কাজ করতে, পেইন কম, কষ্ট কম, মানে একটু অল্পের মধ্যে সব কিছু হয়ে যায়। কিন্তু এবছর আমার ইচ্ছে যে এবার ডিসেম্বর আমি যাদেরকে নিয়ে কাজ করব, যারা আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ছিলেন, মুক্তিযোদ্ধা যারা ছিলেন, তাদের মধ্য থেকে যারা এখনও জীবিত রয়েছেন, আমার গানগুলো সুরও তারা করবেন এবং গাইবেনও সেই শিল্পীরা যারা এখনও ওই বয়সের, ওই সময়ের বেঁচে আছেন। আমার একটু কষ্ট হবে, সময়টা হয়তো 1 মাসের জায়গায় 2 মাস লাগবে, কিন্তু আমার এবছরের কাজটা করবার ইচ্ছা ওনাদেরকে কেন্দ্র করি। অনেক অনেক ধন্যবাদ আজকের আয়োজনে আসবার জন্য আপু। আগামীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবো, আড্ডা দিতে পারবো।
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ। আর এই বাংলা ভিশন পরিবারটা আমার আরেকটা পরিবারই মনে হয়, বছরে 1-2 বার আসা হয়, অনেক গল্প করি। খুব ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন@banglavision.tv। বিশ্বখ্যাত গ্রিক দার্শনিক প্লেটোর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কথা বলতে অনেকক্ষণ চিন্তা করো, তারপর মুখ থেকে বের করো, অতঃপর তা কাজে পরিণত করো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন শুভ ও কল্যাণময় হোক।